সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্কের ভিডিও নিয়ে। তো আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর মাত্র 4টি অঙ্ক। কী সেই 4টে অঙ্ক? আজকে আমরা করব 5, 6, 7 এবং 8-এর দাগের অঙ্কটা। তো তোমরা এখানে দেখো, দেখলেই বুঝতে পারবে যে আজকে আমরা করব 103 পৃষ্ঠার সেই 4টে অঙ্ক, যে 4টে অঙ্ক এখনও পর্যন্ত আমাদের করানো হয়নি। তো আজকের আমরা করে ফেলবো 5, 6, 7 আর 8 আর 1, 2, 3, 4 এই 4টে অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানের লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই চলে যাব কত দাগে, 5-এর দাগের অঙ্কতে। তো দেখো আমরা এবারে শুরু করে ফেলবো 5-এর দাগের অঙ্ক থেকে। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তারপরে দেখো বলে দিয়েছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। তাহলে দেখো আমাদের কাছে কিন্তু যেটা উত্তর জানতে চেয়েছে, সেটা কি জানতে চেয়েছে বলো তো? আমাদের কাছে যেটা উত্তর জানতে চেয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে সময়। তাহলে সময়কে আমরা কোন এককে প্রকাশ করব বলো তো? সময়কে আমরা কিন্তু ঘন্টায় প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কত সময় লাগবে। ঠিক আছে, তাছাড়া দেখো আমাদের এখানে আর কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে পাম্প, সেই পাম্পের দেখো ক্ষমতাটা কি বলে দিয়েছে। তাহলে দেখো পাম্পের যে ক্ষমতা তার এককটা কি বলে দিয়েছে, অশ্ব ক্ষমতা। ঠিক আছে, পাম্পের যে একক, যে ক্ষমতার একক সেটা কি বলে দিয়েছে, অশ্ব ক্ষমতা। তাহলে দেখো বলে দিয়েছে পাম্প রয়েছে, তো পাম্প, আর এখানে দেখো কি বলে দিয়েছে যে জলের পরিমাণটা বলে দিয়েছে। ঠিক আছে, যে কতটা জল তুলতে পারে। ঠিক আছে, জলের পরিমাণ বলে আমি লিখছি। ঠিক আছে, জলের পরিমাণ, যার এককটা দেখো কি বলে দেওয়া রয়েছে, লিটার। ঠিক আছে, তো তোমরা অঙ্কের যদি প্রথম লাইনটা পড়ো তাহলে দেখো বলে দিয়েছে এমন একটা পাম্প রয়েছে যার ক্ষমতা কত, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প রয়েছে। সে কত লিটার জল তুলতে পারে? দেখো সে জল তুলতে পারে কিন্তু 36,000 লিটার, এবং সেটা সে কত ঘন্টায় তুলছে? দেখো 8 ঘন্টায় তুলছে। বুঝতে পারলে? এইবারে তোমরা যদি অঙ্কের দ্বিতীয় লাইনে পড়ো তাহলে বলে দিয়েছে এবারে অন্য একটা পাম্প বসানো হচ্ছে যার ক্ষমতা কত, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প। তাকে কতটা জল তুলতে হবে? 63,000 লিটার জল তুলতে হবে, এবং সেটা তুলতে তার কত ঘন্টা সময় লাগবে জানতে চেয়েছে। তো আমরা তো জানি না যে কত ঘন্টা সময় লাগবে, আমি ধরে নিলাম x ঘন্টা সময় লাগবে। তো তোমরা অঙ্কের এই ব্যাপারটা একটু ভালো করে বোঝো। ভাবো প্রথমে এখানে একটাই পাম্প রয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয় যে এখানে 5খানা পাম্প রয়েছে, এখানে 7খানা পাম্প রয়েছে, এরকম ব্যাপার নয়। কিন্তু এখানেও রয়েছে 1খানা পাম্প, এখানেও রয়েছে 1খানা পাম্প। এইবারে এই পাম্পটার ভোল্টেজটা কত, মানে ক্ষমতাটা কত, জল তোলার ক্ষমতাটা কত, সেটা হলো কিন্তু 5। বুঝতে পেরেছো? আর এইখানে আরেকটা যে পাম্প রয়েছে তার ক্ষমতা কত, সেটা হলো 7। বুঝতে পারলে? যেমন দেখবে আমাদের ভাবো যে বাল্ব হয়, বাল্ব মানে যে ডুম হয়, সেই ডুমে তোমরা জানো যে কোনোটা হয় 9 ওয়াটের, কোনোটা হয় 12 ওয়াটের। তাহলে দেখো যার ওয়াটটা যত বেশি হয় তার কি তত আলোর জোরও বেশি হয়। ঠিক তেমনই এখানে দেখো যার ক্ষমতা কত, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তার কি জল তোলার পরিমাণও বেশি হবে, তাই না? তার ক্ষমতা বেশি, জল তোলার পরিমাণও বেশি। এবং যার ক্ষমতা কম তার জল তোলার পরিমাণও কম। ঠিক আছে, তো এইবারে তোমরা একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, সেই জিনিসটা হলো, এবারে তোমরা ভালো করে একটা জিনিস বোঝো। তো আমাদের কাছে যেহেতু দেখো জানতে চেয়েছে কি, সময় জানতে চেয়েছে, তাহলে আমরা এই সময়ের সঙ্গে প্রথমে কার তুলনা করবো এই পাম্পের। ঠিক আছে, আর এখন জলের পরিমাণটা বাদ, এখন জলের পরিমাণের দিকে আমরা তাকাবোই না। তাহলে আমরা আগে পাম্পের সঙ্গে কার তুলনা করবো সময়ের। তাহলে এবারে তোমরা ভাবো যে পাম্পটার, ভাবো এখানেও একটা পাম্প রয়েছে বললাম, এখানেও একটা পাম্প রয়েছে, এই পাম্পের ক্ষমতা যদি হয় 5, তাহলে এর জল তুলতে কি বেশি সময় লাগবে। যার ক্ষমতা কম তার কি জল তুলতে বেশি সময় লাগবে, আর যার ক্ষমতা বেশি তার জল তুলতে কি কম সময় লাগবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে যার ক্ষমতা কম তার সময় বেশি লাগে, যার ক্ষমতা বেশি তার কি কম সময় লাগে। বুঝতে পারলে? তাহলে এই পাম্প আর মানে পাম্পের এই যে ক্ষমতা আর সময়ের মধ্যে সম্পর্ক কী হবে ব্যস্ত। তাহলে আমরা এরকমভাবে যদি লিখব কি, পাম্পের ক্ষমতা, তাহলে আমরা লিখব পাম্পের ক্ষমতা এবং দেখো আর কার তুলনা করছি আমরা, সময়। তাহলে সময়ের মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে দেখো হবে সম্পর্ক
হবে কি ব্যস্ত। তার কারণ কি ব্যস্ত হওয়ার কারণ হলো কারণ পাম্পের ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে গেলে সময়টা কমে যাবে, এইটা কমে গেলে এটা বেড়ে যাবে। আবার যদি পাম্পের ক্ষমতা কি কমে যায় তাহলে সময়টা বেড়ে যাবে, তাহলে একটা বাড়লে একটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে, তাই জন্য এদের মধ্যে সম্পর্ক কি ব্যস্ত। ঠিক আছে, তো এবারে যদি আমরা অঙ্কটাকে এখানে করি তাহলে আগে আমরা এইটুকুনি করি। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে এক্স, তাহলে আমরা যদি এখানে এবারে লিখি এক্স, ঠিক আছে, সমান সমান দেখো উপরে দেখো কী লেখা রয়েছে 8, যেমন হচ্ছে আমরা লিখবো গুণ চিহ্ন দেবো, তাই তো। তাহলে দেখো এদের মধ্যে মানে পাম্পের ক্ষমতা আর সময়ের মধ্যে সম্পর্ক কি ব্যস্ত। তাহলে ব্যস্ত হলে আমরা এটাকে কীরকমভাবে লিখবো, এই যে 5/7কে যেমন আছে তেমন লিখবো, ওপরে 5 নিচে 7, তাহলে আমরা লিখবো ওপরে 5 নিচে 7। যদি সরল হতো তাহলে কিন্তু আমরা উল্টে লিখতাম। যেমন দেখো এইবারে আমরা কার সঙ্গে কার তুলনা করবো বলো তো, এবারে আমরা কি করবো, এই জলের পরিমাণের সঙ্গে দেখো আমরা কিন্তু এবার এইটাকে বাদ দিয়ে দেবো, এই পাম্পের ক্ষমতা কিন্তু আর আমরা দেখবো না এখন, বাদ পাম্পের ক্ষমতা। এবারে আমরা জলের পরিমাণের সঙ্গে সময়ের তুলনা করব। তাহলে দেখো বেশি জল তুলতে বেশি সময় লাগবে, আর অল্প যদি জল তুলি তাহলে অল্প সময় লাগবে, বুঝতে পারলে, এটাই হয়। তার কারণ ভাবো কাউকে যদি আমি 2 বালতি জল তুলতে বলি তার যদি ভাবো 10 মিনিট সময় লাগে, কাউকে যদি আমি 200 বালতি জল তুলতে বলি তাহলে কি তার আরও বেশি সময় লাগবে। তাহলে বেশি জল তুলতে বেশি সময় লাগে, কম জল তুলতে কম সময় লাগে। জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে, জলের পরিমাণ কমলে সময়ও কমে যাবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে, হবে সরল। তাহলে আমরা এরকমভাবে লিখব জলের পরিমাণ এবং সময়ের মধ্যে সম্পর্ক কি হবে, হবে সরল। ঠিক আছে, তাহলে সম্পর্ক দেখো জলের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক কি সরল। তাহলে সরল হলে আমরা কীরকমভাবে লিখবো, সরল হলে কিন্তু আমরা এটাকে উল্টে লিখবো, মানে উপরে দেখো রয়েছে কি 36,000, আমরা কিন্তু 36,000কে নিচে লিখবো, বুঝতে পারলে, এখানে নিচে লিখবো। আর দেখো 63,000 কি নিচে রয়েছে, তাহলে এটাকে আমরা কোথায় লিখবো বলো তো, ওপরে লিখবো। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করি। দেখো নিচে 3টে শূন্য কাটলাম, ওপরেও দেখো 3টে শূন্য কেটে দিলাম, তাই না। এবারে দেখো এখানে কত রয়েছে 63 আর এখানে 7, তাহলে যদি আমরা 7 দিয়ে 7কে ভাগ করি হবে 1, আর 7 কত 63, 7 9 63, বুঝতে পারলে। তাহলে এখানে কত রয়েছে 9 আর এখানে 36, তাহলে দেখো 9 দিয়ে 9কে ভাগ করলে 1, 9 কত 36, 9 কত 4 36 আমরা জানি, বুঝতে পারলে। আবার দেখো আমরা 4 দিয়ে 4কে ভাগ করলে পাবো 1, এবং 8কে আমরা ভাগ করলে কত পাবো 4 2 8, তাই না। তাহলে এক্সের মান দেখো কত হচ্ছে এখানে 2 গুণ 5, দেখতে পাচ্ছ 2 গুণ 5। তাহলে আগে আমরা এখানে লিখি 2 গুণ 5, তো তারপরে আমরা এক্স সমান সমান কত লিখবো 2 5 10, বুঝতে পারলে তো। তাহলে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে যে এই যে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। তাহলে আমরা এখানে উত্তরে আমরা কি লিখবো, যে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, দেখো 10 ঘন্টা। তাহলে লিখবো কি 10 ঘন্টা সময় লাগবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে এবারে আমরা চলে আসবো 6 দাগের অঙ্কতে, যেখানে দেখো বলে দিয়েছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন ও 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 8 ঘন্টা চালালে বলে দিয়েছে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো যে কতটা বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমরা এটাকে কোন দিকে লিখবো, ডান দিকে লিখবো। তাহলে আমরা এদিকে কি লিখবো, বিদ্যুৎ খরচ বলে আমি এইদিকে লিখছি, ঠিক আছে, বিদ্যুৎ খরচ। তাছাড়া এইবারে তোমরা দেখবে অঙ্কের মধ্যে আরেকটা দেখো কি বলে দিয়েছে, মোটর। ঠিক আছে, আগের বারে যেমন ছিল পাম্প, এবারে বলে দিয়েছে কি মোটর। তাহলে মোটর আর পাম্প প্রায় একই জিনিস, তো তার এককটা হলো কি অশ্ব ক্ষমতা। ঠিক আছে, তো এরকম লিখবো আমরা অশ্ব ক্ষমতা। এছাড়া অঙ্কের মধ্যে আরেকটা জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে সেটা হলো সময় বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সময়কে কোন এককে প্রকাশ করব, ঘন্টাতে প্রকাশ করব। ঠিক আছে, তো অঙ্কের মধ্যে দ্বিতীয় লাইনটায় দেখো, দ্বিতীয় লাইন থেকে বলে দিয়েছে 5 অশ্ব ক্ষমতার একটা পাম্প রয়েছে। অশ্ব ক্ষমতাটা কত, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প রয়েছে, সেটাকে কত ঘন্টা চালানো হচ্ছে, 8 ঘন্টা চালানো হচ্ছে। তাহলে কতটা কারেন্ট পুড়ছে, মানে বিদ্যুৎ খরচ হচ্ছে 20 একক। ঠিক আছে,
এরপরে দেখো তৃতীয় লাইনে দেখো বলে দিয়েছে 3 অশ্ব ক্ষমতার একটা মোটর রয়েছে, 3 অশ্ব ক্ষমতার একটা মোটর রয়েছে, যাকে চালানো হচ্ছে কত ঘন্টা, 10 ঘন্টা। তাহলে কতটা বিদ্যুৎ খরচ হবে, মানে কতটা কারেন্ট পুড়বে জানতে চেয়েছে। তো আমি ধরে নিলাম যে এক্স একক কারেন্ট পুড়বে। তো আগের অঙ্কের মতো এখানেও তোমরা জেনে রাখবে মোটর কিন্তু মানে পাম্প বা মোটর সেটা কিন্তু একটাই রয়েছে, এখানেও মোটর একটা, এখানেও মোটর একটা। কিন্তু এই যে মোটরটা রয়েছে, এখানে যে মোটরটা রয়েছে, এই মোটরটার ক্ষমতাটা কত, সে ক্ষমতাটা কিন্তু 5, বুঝতে পেরেছো। আর এইখানে আরেকটা যে মোটর রয়েছে তার ক্ষমতা কিন্তু কত, 3, বুঝতে পারলে তো। তাহলে দেখো এইবারে আমরা প্রথমে কি করব, মোটরের সঙ্গে তুলনা করব কার, বিদ্যুৎ খরচের। আর সময়টা এখন বাদ, এটা এখন দেখবোই না, এটা বাদ। তাহলে মোটরের সঙ্গে আমরা বিদ্যুৎ খরচের তুলনা করব, বুঝতে পারলে। আবার তোমরা যদি সেই বাল্ব বা ডুমের উদাহরণ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। ভাবো কোনো একটা ওয়ার্ড, ভাবো একটা ডুম রয়েছে বা বাল্ব রয়েছে, তো সেই বাল্বের, ভাবো একটা বাল্ব রয়েছে, তো বাল্বের যদি এটা 5 ওয়াটের বাল্ব হয়, 5 ওয়াটের বাল্ব হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ হয় ভাবো 20 একক। এবারে ভাবো বাল্বের পাওয়ারটাকে যদি একটু কমিয়ে দেওয়া হয়, মানে 3 একক হয়, মানে বাল্বের পাওয়ারটা যদি কমে যায় তাহলে কি বিদ্যুৎ খরচটা বেশি হবে না কম হবে, বিদ্যুৎ খরচটাও কমে যাবে, বুঝতে পারলে। তার মানে কি যখন পাওয়ারটা কমে যাবে মানে ক্ষমতাটা কমে যাবে, মানে যার অশ্ব ক্ষমতা কম হবে তার বিদ্যুৎ খরচও কম হবে, যার অশ্ব ক্ষমতা বেশি হবে তার কি, তার জন্য বিদ্যুৎ খরচটাও বেশি হবে, তাই না। তাহলে আমরা দেখো এখান থেকে লিখব যে মোটর, আমরা লিখব কি মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচের মধ্যে, সম্পর্ক কি হবে, সম্পর্ক হবে সরল, বুঝতে পারলে। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারলে যে যার পাওয়ার বেশি সে বেশি কারেন্ট পোড়াবে, বেশি বিদ্যুৎ খরচ করাবে, যার পাওয়ার কম সে কিন্তু কম বিদ্যুৎ খরচ করাবে, বুঝতে পারলে। তো এইবারে আমরা কোনটা করব বলো তো, তো আমাদের তো এটা মোটরটা হয়ে গেল। এইবারে আমরা যেটা করব তুলনা, সেটা হলো কার কার তুলনা করব, দেখো এবারে আমরা করব সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচের তুলনা করব, আর মোটরটা এখন বাদ দিয়ে রাখবো, ঠিক আছে। তো তার আগে আমরা একটু এখানে লিখে নিই যে এক্স সমান সমান, দেখো এখানে কত লেখা রয়েছে, উপরে দেখো লেখা রয়েছে 20, তাহলে আমরা এখানে লিখবো 20 গুণ, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি ছিল, সরল ছিল, সরল হলে আমরা উল্টে লিখবো, ওপরে 5 তো আমরা লিখবো কিন্তু নিচে 5, নিচে 3 আমরা লিখবো কিন্তু ওপরে 3, ঠিক আছে। এইবারে তো এবারে আমরা কি করব, সময়ের সঙ্গে বিদ্যুৎ খরচটা হবে। তাহলে দেখো যত বেশি সময় পাম্প বা মোটরকে চালানো হবে তত বেশি বিদ্যুৎ খরচ হবে, আর যত অল্প সময় চালানো হবে তত কি অল্প বিদ্যুৎ খরচ হবে। তাহলে যত সময়টা বৃদ্ধি পাবে বিদ্যুৎ খরচটাও কিন্তু বৃদ্ধি পাবে, বেশি সময় পাম্প চালালে বা মোটর চালালে বিদ্যুৎ খরচ বেড়ে যায়, আর অল্প সময় পাম্প চালালে বিদ্যুৎ খরচ কিন্তু কমে যায়। তাহলে এদের মধ্যেও সম্পর্ক কি হবে বলো তো, হবে সরল, ঠিক আছে। তাহলে আমরা এরকমভাবে লিখব সময় ও বিদ্যুৎ খরচের মধ্যে সম্পর্ক, তাহলে সম্পর্ক কি হবে, হবে সরল, ঠিক আছে। তাহলে এদের মধ্যেও যদি দেখো সম্পর্কটা সরল হয়ে থাকে, দেখো এটা যদি সম্পর্ক সরল হয়ে থাকে তাহলে আমরা কী করবো, উল্টে লিখবো। অর্থাৎ আমরা কীরকমভাবে লিখবো, 10টাকে লিখবো ওপরে আর এই 8কে লিখবো আমরা নিচে। তাহলে চলো আমরা কাটাকুটি করি, করলে কত হবে দেখো, দেখো আমরা যদি 5 দিয়ে 5কে ভাগ করি হবে 1, 10কে ভাগ করলে কত হবে 5 2 10, ঠিক আছে। আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে 1, 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 2 4 8, তাই না। আবার দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 20কে ভাগ করলে কত হবে 4 5 20। তাহলে শেষ পর্যন্ত কে কে বেঁচে থাকছে দেখো, উপরে 5 গুণ 3, তাহলে 5 গুণ কত রয়েছে 3, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 5 3 15, বুঝতে পারলে। তাহলে আমাদের কাছে দেখো উত্তরটা জানতে চেয়েছে যে যদি পাম্পটা 10 ঘন্টা চালানো হয় তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমরা এখানে উত্তর লিখব, কি উত্তর লিখব, আমরা লিখব 10 ঘন্টা পাম্প চালালে হয়েছে, 10 ঘন্টা পাম্প চালালে 15 একক
বিদ্যুৎ খরচ হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 7 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে আরও কতজন তাঁতি লাগবে। তাহলে তাঁতি লাগবে মানে কি, আমরা এখানে লিখতে পারি তাঁতি মানে লোক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি, লোক সংখ্যাটা বের করতে হবে, তাঁতির সংখ্যা বের করতে হবে মানে। ঠিক আছে, তো আর কি কি অঙ্কের মধ্যে দেখো বলে দিয়েছে কিন্তু দিন সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব কি, দিন সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা লিখবো আমরা। আর দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, শাড়ির সংখ্যা। তাহলে আমরা এখানে লিখছি কি, শাড়ির সংখ্যা। এবারে আমরা অঙ্কের প্রথম লাইনটা যদি একবার ভালো করে পড়ি, তাহলে দেখবে সেখানে বলে দিয়েছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি, তার মানে লোক সংখ্যা কতজন, তাঁতির সংখ্যা কতজন, 14 জন। তাঁতি 12 দিনে, তাহলে আমরা দিনে কত লিখবো, এই দেখো লিখবো 12। ঠিক আছে, তাহলে শাড়ির সংখ্যা কতগুলো শাড়ি বুনতে পারে বলে দিয়েছে, 210টা শাড়ি বুনতে পারে। ঠিক আছে, এরপরে তোমরা দ্বিতীয় লাইনে দেখো কি বলে দিয়েছে, পুজোর সময় 10 দিনের মধ্যে। এবারে দেখো 10 দিনের মধ্যে কিন্তু, ঠিক আছে, কতগুলো শাড়ি তৈরি করতে হবে, দেখো 300টা শাড়ি তৈরি করতে হবে। তো তার জন্য কতজন লোক লাগবে সেইটা কিন্তু আমাদের জানতে চেয়েছে, বুঝতে পারলে। তো আমি ধরে নিলাম কি x জন লোক লাগবে। তো দেখো আমাদের যেহেতু জানতে চেয়েছে কি লোক সংখ্যা, তাহলে এই লোক সংখ্যার সঙ্গে আমরা কার তুলনা করব, প্রথমে দিন সংখ্যার তুলনা করব। শাড়ির সংখ্যা এখন বাদ, এখন আমরা শাড়ির সংখ্যার দিকে তাকাবোই না। তো তোমরা সবাই জানো যে লোক সংখ্যা, এই যে লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি হয়, ব্যস্ত হয়। তার কারণ কি, দেখো যদি বেশি লোক দিয়ে কাজ করাতে হয় তাহলে অল্প দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে, আর অল্প লোক দিয়ে কাজ করালে বেশি দিন সময় লাগবে, বুঝতে পারলে। আবার যদি দেখো 12 দিন সময় লাগে 14 জন মিলে যদি কাজ করে, 14 জন তাঁতি মিলে যদি কাজ করে তাহলে 12 দিন সময় লাগে। এবারে 10 দিনের মধ্যে যদি কাজটাকে কমপ্লিট করিয়ে নিতে হয় তাহলে কিন্তু আরও বেশি লোক লাগবে, আরও বেশি তাঁতি লাগবে, তাই না। তাহলে কি, দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে, দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হয়, ব্যস্ত। তাহলে আমরা কি লিখব, দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে, সম্পর্ক কিন্তু হবে ব্যস্ত, বুঝতে পারলে। তাহলে ব্যস্ত হলে আমরা কীরকমভাবে লিখবো, এখানে দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স লিখবো। এক্সের ওপরে দেখো কত রয়েছে, 14, তাহলে এখানে আমরা লিখবো কি 14 ইন্টু, তাহলে দেখো এটা তো ব্যস্ত দিন সংখ্যা আর এই লোক সংখ্যাটা, তাহলে ব্যস্ত আছে তাহলে 12। তাহলে ব্যস্ত থাকলে আমরা কীরকম লিখবো, যেমন আছে তেমন লিখবো, ওপরে 12 যেমন আছে লিখবো, 10 যেমন নিচে আছে আমরা লিখবো। ঠিক আছে, তো এইবারে আমরা কার সঙ্গে কার তুলনা করব বলো তো, এইবারে আমরা তুলনা করব, দেখো এই যে শাড়ির সংখ্যার সঙ্গে আমরা লোক সংখ্যার তুলনা করব। এবারে দিন সংখ্যাটা বাদ, দিন সংখ্যার দিকে আর আমরা দেখবই না। ঠিক আছে, তাহলে দেখো বেশি শাড়ি তৈরি করতে বেশি লোক লাগবে। দেখো 210টা শাড়ি তৈরি করতে যদি 14 জন লোক লাগে, তাহলে 300টা শাড়ি তৈরি করতে, মানে বেশি শাড়ি তৈরি করতে বেশি লোক লাগবে। আবার ভাবো যদি 3টে শাড়ি তৈরি করতে হতো তাই কি আরও অল্প লোকে হয়ে যেত। তাহলে বেশি শাড়ি তৈরি করতে বেশি লোক লাগে, অল্প শাড়ি তৈরি করতে অল্প লোক লাগে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে, সরল, তাই না। শাড়ির সংখ্যা কমে গেলে লোক সংখ্যাও কমবে, শাড়ির সংখ্যা বেড়ে গেলে লোক সংখ্যাও বাড়বে। তাহলে আমরা এরকমভাবে লিখব যে শাড়ির সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক আমরা কি লিখব, সরল। ঠিক আছে, তাহলে সম্পর্ক সরল। তাহলে সম্পর্ক যদি সরল হয় তাহলে দেখো শাড়ির সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে যদি সম্পর্ক সরল হয় তাহলে আমরা এটাকে কীরকমভাবে লিখবো, উল্টে লিখবো। এই 210টা উপরে আছে তো এটাকে আমরা লিখবো কিন্তু নিচে, আর 300টা কোথায় রয়েছে, নিচে, তাহলে এটাকে আমরা লিখবো কি, ওপরে। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করি। তাহলে দেখো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো, আবার নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবো। ঠিক আছে, তাহলে দেখো ওপরে কত পড়ে রয়েছে, 3, তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 21কে ভাগ করলে কত হবে, 3 7 21, বুঝতে পারলে। আবার দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1,
আর 7 দিয়ে আমরা যদি 14কে ভাগ করি তাহলে কত হবে? 7 দুগুণে 14। তাহলে এখানে শেষ পর্যন্ত দেখো পড়ে কি থাকছে? 2 পড়ে থাকছে গুণ, এখানে দেখো কত পড়ে থাকছে? পড়ে থাকছে 12, তাই না? তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি? 2 গুণ 12 মানে 24 জন। বুঝতে পারলে? তো এবারে চলো আমরা উত্তরটাকে একটু লিখব। তাহলে দেখো আমাদের কাছে কিন্তু জানতে চাই যে সময় মতো শাড়ির যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে দেখো আগে কতজন তাঁতি দিয়ে আমাদের কাজ হচ্ছিল? আমাদের কিন্তু আগে কাজ হচ্ছিল 14 জন তাঁতি দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন যেহেতু 300টা শাড়ি তৈরি করতে হবে, আগে তৈরি করতে হচ্ছিল 210টা শাড়ি, তাই জন্য 14টা লোক দিয়ে কাজ হয়ে যাচ্ছিল। এবারে কি 300টা শাড়ি তৈরি করতে হবে, তাও আবার অল্প সময়ের মধ্যে, 10 দিনের মধ্যে। তাই জন্য কি 24 জন লোক লাগছে। আগে লাগছিল 14 জন, এখন লাগছে কত? 24 জন, একটু বেশি লোক লাগছে। কতজন বেশি লোক লাগছে? 10 জন বেশি লোক লাগছে। তো চলো সেটাকেই যদি আমরা লিখি, বলেছে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? আরও, তাহলে আমরা কি লিখবো? 24 বিয়োগ 14 অর্থাৎ 10 জন তাঁতি তাহলে দেখো আমি কি লিখলাম, যে আরও 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এবারে আমরা করব লাস্ট অঙ্কটা, 8 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? তাহলে জানতে চেয়েছে আর কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে আমাদেরকে যেটা জানতে চেয়েছে সেটা কি জানতে চেয়েছে বলো তো? আমাদের কাছে জানতে চেয়েছে লোক সংখ্যাটা কত। ঠিক আছে, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে লোক সংখ্যাটা কত। তাছাড়া অঙ্কের মধ্যে যে জিনিসটা বলে দিয়েছে সেটা হলো কি দিন সংখ্যা। তাহলে আমাদের বলে দিয়েছে কি দিন সংখ্যা। আরেকটা দেখো কি বলে দিয়েছে, কাজের পরিমাণ, যে কতটা কাজ টোটাল দেওয়া হয়েছে, তাই তো? কাজের পরিমাণটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, কাজের পরিমাণটা বলে দিয়েছে। তাহলে অঙ্কটা যদি আমরা দ্বিতীয় লাইন থেকে পড়ি, তাহলে দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তাহলে 280 জন কি লোক নিয়োগ করেছে। ঠিক আছে, এই 280 জন লোক মিলে কতদিন কাজ করেছে বলো তো? 3 দিন কাজ করেছে। এবার দেখো তৃতীয় লাইনে দেখো আমি দাগ দিচ্ছি। 3 দিন কাজ করেছে। কতটা কাজ করেছে দেখো বলেই দিয়েছে 1/4 অংশ। বুঝতে পারলে? 1/4 অংশ। তাহলে তোমরা দেখো অঙ্কের আবার আমি বলে দিচ্ছি, দেখো দ্বিতীয় লাইনে বলে দিয়েছে 280 জন লোক নিয়োগ করা হয়েছে। 280 জন লোক কদিন কাজ করেছে? তৃতীয় লাইনে দেখো বলেই দিয়েছে 3 দিন কাজ করেছে। 3 দিন পরে দেখা গেল ওরা কতটা কাজ করেছে? 4 ভাগের 1 ভাগ কাজ করেছে। ঠিক আছে, কিন্তু অঙ্কের প্রথম লাইনে দেখো দাগ দাও। অঙ্কের প্রথম লাইনে বলে দিয়েছে একটি জাহাজ সংস্থা থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। 10 দিনের মধ্যে সমস্ত মাল নামানো হবে। তাহলে 10 দিনের মধ্যে 3 দিন অলরেডি কাজ হয়ে গেছে। তার মানে কি 10 দিনের মধ্যে 3 দিন কাজ হয়ে গেছে, মানে আর হাতে আছে আমার কত দিন? তার মানে 7 দিন। এই 7 দিনে কতটা মাল নামাতে হবে? দেখো বলে দিয়েছে 4 ভাগের মধ্যে 1 ভাগ মাল নামানো হয়ে গেছে। তার মানে আমি যদি এরকমভাবে বলি, ভাবো 4 বস্তা মাল নামাতে হবে। 4 বস্তা মাল নামাতে হবে। তার মধ্যে ভাবো 1 বস্তা মাল নামানো হয়ে গেছে। তাহলে আর কত বস্তায়? 4 বস্তার মধ্যে আর কত বস্তা মাল নামানো বাকি আছে? 1 বস্তা মাল নামানো তো হয়েই গেছে। তার মানে ভাবো আর 3 বস্তা মাল নামানো বাকি আছে। তাহলে এই 3 বস্তা মাল নামাতে মানে এই 3/4 অংশ মাল নামাতে কত লোক লাগবে? তো আমি ধরে নিলাম কি x জন লোক লাগবে। তো এদের মধ্যে এবার সম্পর্কগুলো আমরা একটু নির্ণয় করে ফেলি। তাহলে সম্পর্কগুলো তোমরা এবার একটু ভালো করে দেখো। দিন সংখ্যা আর লোক সংখ্যা যদি আমরা করি, তো তোমরা জেনেই গেছো যে দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কী হয়? ব্যস্ত। কাজের পরিমাণটা এখন বাদ, এখন এটাকে ধরবই না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো বলো তো? এখানে এরকমভাবে যদি আমরা লিখি যে দিন সংখ্যা, তাহলে আমরা লিখব কি দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে? ব্যস্ত। তার কারণ তোমরা জানোই যে বেশি লোক এসে কাজ করলে অল্প দিনে কাজ শেষ হয়ে যায়, আর অল্প লোক এসে কাজ করলে বেশি দিন সময় লাগে।
তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে, হবে ব্যস্ত। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে সেটাকে আমরা কীরকমভাবে লিখব, যদি সম্পর্কটা হয় ব্যস্ত সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব। তো দেখো এখানে দেখো কী লেখা আছে, এখানে দেখো লেখা রয়েছে এক্স, আর উপরে দেখো কী লেখা রয়েছে 280। তাহলে আমরা এখানে কত লিখব, 280। এবার এদের মধ্যে সম্পর্কটা কি, দিন সংখ্যা আর এই যে দিন সংখ্যার লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি, ব্যস্ত। তাহলে ব্যস্ত হলে ওপরে 3 নিচে 7 যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, ঠিক আছে। তো এইবারে আমরা করব দিন সংখ্যার লোক সংখ্যা তো হয়ে গেল, এবারে আমরা করব কি কাজের পরিমাণ আর লোক সংখ্যা, কাজের পরিমাণ আর করব লোক সংখ্যা। মানে বেশি কাজ করতে বেশি লোক লাগবে। মানে ভাবো আমি যদি বলি 1 বস্তা মাল যদি জাহাজ থেকে নামানো হয় তখন যা লোক লাগবে, যদি 3 বস্তা মাল জাহাজ থেকে নামানো হয় আরও বেশি লোক লাগবে না। তাহলে বেশি বস্তা মাল নামাতে বা বেশি কাজ করতে বেশি লোক লাগে, অল্প কাজ করতে অল্প লোক লাগে। মানে কাজের পরিমাণ কমে গেলে লোক সংখ্যাও কমে যায়, কাজের পরিমাণ বেড়ে গেলে লোক সংখ্যাও বেড়ে যায়। এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে, হবে সরল। তাহলে আমরা এখানে লিখব কাজের পরিমাণ ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কী হবে, তাহলে সরল হবে। বুঝতে পারলে? তাহলে সম্পর্ক সরল হলে আমরা কীরকমভাবে লিখবো, দেখো এই যে কাজের পরিমাণ আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক, এটা কি সরল। তো তাহলে সরল হলে আমরা কেমন লিখবো, এরকম দাগ কাটবো। দেখো সরল হলে আমরা এই যে নিচে যে ভগ্নাংশটা রয়েছে না, দেখো 3/4, এটাকে কিন্তু আমরা লিখবো ওপরে, ঠিক আছে। এটাকে আমরা কোথায় লিখবো, ওপরে লিখবো। আর ওপরে যে ভগ্নাংশটা রয়েছে 1/4, সেটাকে আমরা কোথায় লিখবো, নিচে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো আবার এক্স সমান সমান কত হবে, 280 যেমন আছে আছে, ইন্টু এখানে দেখো কত রয়েছে 3/7 যেমন আছে আছে, গুণ চিহ্ন। এবার দেখো এই যে দাগটা রয়েছে এই দাগের দেখো ওপরে কত রয়েছে, রয়েছে 3/4। তাহলে আমরা এখানে কত লিখবো, 3/4। আর নিচে দেখো ভগ্নাংশটা কত রয়েছে 1/4, তাহলে এটাকে আমরা উল্টে লিখবো, লিখবো কত, 4/1। তাহলে নিচে আছে মানে কি ভাগ আছে, তাহলে সেটাকে আমরা কি করি, গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখি। তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখি তো কত হচ্ছে, দেখো ওপরে 4 নিচে 4 কেটে যাবে। আর এখানে দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 4 28, শূন্যটাকে কেটে নিলে এরকম শূন্য হবে। তাহলে দেখি আমাদের শেষ পর্যন্ত কত বেরোচ্ছে এক্সের মান, এক্স সমান সমান তাহলে দেখি কত হচ্ছে, দেখো 40 গুণ 3 গুণ, ঠিক আছে 40 গুণ 3 গুণ 3। তাহলে আমরা এখানে কত লিখব, এখানে দেখো 40 গুণ 3 গুণ 3, তাহলে আমরা লিখব 40 গুণ 3 গুণ 3, অর্থাৎ কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 3 তিরিকে কত 9, 9 আর 40 কত হচ্ছে 360, ঠিক আছে। তাহলে দেখো যদি আমাদেরকে এই যে 3/4 অংশ কাজটাকে কমপ্লিট করতে হয় তাহলে আমাদের কতজন লোক লাগছে, 360 জন লোক লাগছে, তাও যদি 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়। তাহলে দেখো ঠিক আগের অঙ্কের মতো, দেখো আগে লাগছিল আমার কতজন লোক, 280 জন, এখন কতজন লোক লাগছে 360 জন, একটু বেশি লাগছে। কতজন বেশি লাগছে, কতজন এক্সট্রা লাগছে, তাহলে বের করবার জন্য আমাদেরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব কি, আরও, তাহলে 360 থেকে আমরা কত বিয়োগ করব, এখানে দেখো কত রয়েছে 280, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাবো 80 জন লোক নিয়োগ করতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।